ফাদার অফ দ্য হিস্ট্রি, আমি ইতিহাসের জনক, তা নিশ্চয়ই নয়। তাহলে তাকে অন্য কেউ বলেছে। তাহলে কে বলেছিলেন? তার নাম মনে রাখবে সিসেরো। সিসেরো কে ছিলেন? দার্শনিক। কোথাকার দার্শনিক? তিনি ছিলেন রোমান দার্শনিক। হলো। এবার অটোমেটিক্যালি প্রশ্ন আসছে, তাহলে ভারত ইতিহাসের জনক কে? তাহলে ভারত ইতিহাসের জনক হচ্ছে কে? তার নাম হচ্ছে মেগাস্থিনিস। আমরা মেগাস্থিনিসের নাম সবাই শুনেছি। তাহলে তিনি ভারতে আগত প্রথম বিদেশি দূত বা পর্যটক, তুমি যাই বলবে, ঠিক আছে? 304 বিসি থেকে 299 পর্যন্ত তিনি ভারতে ছিলেন। এবং চন্দ্রগুপ্ত মৌর্যের নাম শুনেছেন। চন্দ্রগুপ্ত মৌর্য রাজত্বকালে তিনি আসেন, তাকে পাঠিয়েছিলেন কে? তাকে পাঠিয়েছিলেন সেলুকাস। সেলুকাসের বলা হয় সেলুকাসের কাছে বা সেলুকাস চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে গিয়েছিলেন। হেরে গিয়ে তার কন্যা হেলেনার সাথে বিয়ে দিয়েছিলেন তার চন্দ্রগুপ্ত মৌর্য। এবং সেই সম্পর্কটাকে আরো দৃঢ় করার জন্য তিনি তার দূত হিসেবে মেগাস্থিনিসকে পাঠিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে। এবং মেগাস্থিনিস একটা বই লিখেছিলেন, বইটার নাম হচ্ছে কি? ইন্ডিকা। যদিও ইন্ডিকার যে অরিজিনাল গ্রন্থটা সেটা অ্যাভেলেবল নয়, সেটা পাওয়া যায় না। কিন্তু ইন্ডিকা থেকে বিভিন্ন মানে অন্যান্য গ্রিক লেখকদের লেখা গ্রন্থ থেকে ইন্ডিকার অনেক তথ্য পাওয়া যায়। এরকম দুটো তথ্য আমরা মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে ভারতে কোন দাস তথা ছিল না। আর 2 নম্বর, ভারতীয়রা 7টি জাতিতে বিভক্ত ছিল। তার পরীক্ষার প্রশ্ন থাকে এই দুটো লাইন আমরা কোন গ্রন্থ থেকে পেয়েছি? তাহলে কি অ্যান্সার হবে? ইন্ডিকা। এবার ইতিহাসের জনক যদি আমরা থেকে আমরা চলে আসি, আধুনিক ইতিহাসের জনক কাকে বলা হয়? ফাদার অফ মডার্ন হিস্ট্রি। তাহলে কি অ্যান্সার হবে? একটা নাম মনে রাখবে, র্যাঙ্কি। পুরো নাম হচ্ছে লিওপোল্ড ফন র্যাঙ্কি। তিনি কোথাকার হিস্টোরিয়ান? তিনি একজন জার্মান হিস্টোরিয়ান। কি নাম? লিওপোল্ড ফন র্যাঙ্কি। এবার ইতিহাস থেকে আমরা আরেকটা নতুন শব্দে যাব, সেটা হচ্ছে ইতিহাস চর্চা, হিস্ট্রিওগ্রাফি। তাহলে হিস্ট্রি মানে ইতিহাস, আর হিস্ট্রিওগ্রাফি মানে কি বললাম? ইতিহাস চর্চা। তাহলে এই ইতিহাস চর্চার যদি বলা হয় ফাদার অফ মডার্ন হিস্ট্রিওগ্রাফি, আধুনিক ইতিহাস চর্চার জনক কে? তার নাম কি? তার নাম হচ্ছে ইভান পান্দুন। দ্বিতীয়টা বেশি পরীক্ষায় পড়ে, আধুনিক বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কে? মানে বিজ্ঞানসম্মত উপায় ইতিহাস চর্চা, তার নাম কি? তার নাম হচ্ছে থুকিডিসিস। এটা বেশি পরীক্ষায় পড়ে প্রশ্ন। তাহলে এটা কি বললাম? আধুনিক বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক। এরপরে যেটা আমাদের প্রশ্ন আসবে সেটা হচ্ছে যে ভারতে তাহলে ইতিহাস চর্চা মানে এই ইতিহাস চর্চার সূচনা হলো তার সময় থেকে। এটা ব্রিটিশ পিরিয়ড। কোন ব্রিটিশ? তার নাম ওয়ারেন হেস্টিংস। নাম শুনেছো? হ্যাঁ, শুনেছো? হ্যাঁ না না? তাহলে ওয়ারেন হেস্টিংস সম্বন্ধে যে কোনো একটা তথ্য বলো। ওয়ারেন হেস্টিংস রিলেটেড যে কোনো একটা তথ্য বলো, এটা বাদ। আমি যেটা বললাম যে তার সময় ভারতে ইতিহাস চর্চার সূচনা হয়, এটা বাদ দিয়ে যে কোনো একটা তথ্য বলো। আইডিয়া? তাহলে অনেকগুলো আইডিয়া। যেমন ধরো, তিনি ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। আবার বাংলার শেষ গভর্নর জেনারেল হয়েছে। তারপর আর মনে রাখবে, ভারতে বিচার বিভাগীয় সংস্কার তার সময় হয়েছিল। দস্তক তিনি তুলে দিয়েছিলেন। বাংলায় দ্বৈত শাসন তিনি তুলে দিয়েছিলেন। তিনি 5 সালা বন্দোবস্ত চালু করেছিলেন। তিনি 1 সালা বন্দোবস্ত চালু করেছিলেন। তিনি আমিরি কমিশন গড়ে তুলেছিলেন। তিনি একমাত্র গভর্নর জেনারেল তার ভারতে কাজের জন্য ইংল্যান্ডে গিয়ে বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হয়েছে। 7 বছর ট্রায়ালের পর মানে বিচারের পর তাকে নির্দোষ বলে ঘোষণা করা যায়। সেটা আমরা যখন এই পার্টে যাব তখন আলোচনা করব। তাহলে ভারতের ইতিহাস গ্রন্থের সূচনা হয় তাহলে কার সময়? ওয়ারেন হেস্টিংসের সময়। এবারে আমরা কতগুলো ইতিহাস গ্রন্থের নাম একটু মনে রাখবো। বেশি না, আমি 4টি মতো গ্রন্থের নাম লিখবো যেগুলো খুব পরীক্ষায় পড়ে। একটা গ্রন্থের নাম কি? আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া। 2 নম্বর গ্রন্থের নাম হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া। 3 নম্বর গ্রন্থের নাম হচ্ছে
বডি হিস্ট্রি। আর 4 নম্বর গ্রন্থের নাম হচ্ছে ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া। প্রথম বইটা কি আর্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া, কার লেখা? কোন আইডিয়া? তাহলে মনে রাখবে ভিনসেন্ট স্মিথ। নাম শুনেছো? হ্যাঁ, নাম শুনেছো? পড়েনি? জানো, সবাই পড়েছে। তিনি ভারতকে কি বলেছিলেন? তিব্বতের জাদুঘর। আর সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ন করেছিলেন। মনে পড়ে? হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কার লেখা? জেমস মিল। জেমস মিল ছিলেন একজন ব্রিটিশ হিস্টোরিয়ান। তিনি ভারতের ইতিহাসকে তিন ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে হিন্দু হিন্দু যুগ, একটা হচ্ছে মুসলিম পিরিয়ড, আর একটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ড। তাহলে প্রাচীন কাল থেকে 1206 পর্যন্ত হিন্দু, 1206 থেকে 1707 পর্যন্ত আপনি কি বলছেন? মুসলিম পিরিয়ড। আর 1707 থেকে বাকিটাকে কি বলছেন? ব্রিটিশ। আরেকটা হচ্ছে কি ওয়ার্ল্ড হিস্ট্রি। এটা কার লেখা? এটা হচ্ছে এইচ কারের লেখা। আর ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, এটা হচ্ছে এ এল ব্যাসামের লেখা। তাহলে ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া কার লেখা? এ এল ব্যাসাম। এবারে আমরা যেটা যাবো সেটা হচ্ছে যে ইতিহাস কত ধরনের। এটা যদি বলি আমরা তিন ধরনের, একটা হচ্ছে প্রি হিস্ট্রি, একটা হচ্ছে প্রো হিস্ট্রি, আর একটা হচ্ছে হিস্ট্রি। প্রি, প্রো আর হিস্ট্রির মধ্যে পার্থক্য কি? প্রি হিস্ট্রি মানে প্রাগৈতিহাসিক যুগ, প্রো হিস্ট্রি মানে কি? প্রায় ঐতিহাসিক যুগ, আর হিস্ট্রি মানে ঐতিহাসিক যুগ। এর মধ্যে ডিফারেন্স কি? প্রি হিস্ট্রিতে আর্কিওলজিক্যাল সোর্স পাওয়া গেছে, কিন্তু কোনো লিটারেসি সোর্স পাওয়া যায়নি। মানে প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া গেছে মাটির নিচে পড়ে, কিন্তু কোনো সাহিত্য লেখা জিনিস কিছু পাওয়া যায়নি। প্রায় ইতিহাসে কি আছে? আর্কিওলজিক্যালও পাওয়া গেছে, লিটারেচারও পাওয়া গেছে, কিন্তু এইটা কি লেখা আছে সেটা কিন্তু পাঠোদ্ধার করা যায়নি। তার মানে সিন্ধু সভ্যতা, আমরা সিন্ধু লিপি পেয়েছি, এটাকে ভারতের প্রাচীনতম লিপি বলা হয়, কিন্তু এই লিপিতে কি লেখা আছে আদৌ উদ্ধার করা যায়নি। আর ইতিহাসে এই দুটোই আছে এবং অনেক আছে, এবং এগুলো পাঠোদ্ধার করা গেছে, জানা গেছে। হয়ে গেল। এবার আমরা যদি ইতিহাস আমরা জানি কি করে? ইতিহাস জানা আমাদের দুটো সূত্র রয়েছে, এতক্ষণ যা বললাম। একটা কি? একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, আর একটা কি? সাহিত্যিক উপাদান। তাই তো? কেন তোমাদের যদি প্রশ্ন করি আমি, এটা একবার ইউপিএসসিতে পড়েছি যে কোনটা বেশি ভারত ইতিহাস রচনা বা ইতিহাস রচনার ক্ষেত্রে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, প্রত্নতাত্ত্বিক নাকি সাহিত্যিক, নাকি দুটোই, নাকি কোনোটি না? কি বললাম? অপশন থাকবে প্রত্নতাত্ত্বিক, অপশন থাকবে সাহিত্যিক, অপশন থাকবে এই দুটোই, আর একটা থাকবে কোনোটি না। তাহলে কোনটা অ্যান্সার হবে? তাহলে দুটোই। দুটোই কেন দুটোই? ধরো কোন সাহিত্য গ্রন্থে লেখা রয়েছে যে ওই সময়ের অর্থনীতি খুব ভালো ছিল, কিন্তু ওই সময়কার যে সমস্ত প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া গেছে সেখানে সেটাকে কি করছে না, জাস্টিফাই করছে না। তাই তো? দেখা গেল মানুষের অবস্থা খারাপ ছিল, মানুষ খেতে পেত না, যা মুদ্রা পাওয়া গেছে, ব্রোঞ্জের মুদ্রা পাওয়া গেছে বা তামা পাওয়া গেছে, কোনো সোনা বা রূপার মুদ্রা পাওয়া যায়নি। তাহলে আমরা কি করে বলবো সেই সময় অর্থনীতিটা ভালো ছিল? তার মানে সাহিত্যিক উপাদানে লেখা কোন তথ্য যদি প্রত্নতাত্ত্বিক উপাদান দ্বারা প্রমাণিত হয়, তাহলে এটা তো পুরো সাক্ষাৎ প্রমাণিত, লেখার মধ্যে যেগুলো লিখে দিতে পারে, কিন্তু এখানে তো সব পাওয়া যাচ্ছে। তাহলে সেটা দ্বারা যদি প্রমাণিত হয় তাহলেই আমরা বলবো হ্যাঁ ওই তথ্যটা ঠিক। কারণ শুধু সাহিত্যিক উপাদানের উপর আমরা কিন্তু ভরসা করতে পারি না। কেন পারি না? কারণ আমরা জানি আগের ক্ষেত্রে কি ছিল, রাজার কথাই মানেই শেষ কথা, মানে রাজার আইন মানেই জনগণের আইন। এবার সেই রাজার বিরুদ্ধে সে যদি কোনো খারাপ হয়, তার বিরুদ্ধে যে কোনো লিখবে তা হতেই পারে না, তার মৃত্যু দাদারা থেকে মৃত্যুদণ্ড হয়ে যাবে। স্বাভাবিকভাবে রাজার খারাপ জিনিসগুলো কি করে লেখা হতো? ভালো লেখা হতো, কিন্তু সেই ভালো লেখাটা নিয়েই তাদের প্রশ্ন থাকছে। এই জন্য সাহিত্যিক উপাদানে লেখার কোনো বিষয় যদি এটা দ্বারা সমর্থিত হয়